ছুটি শুরু হয়ে যাওয়ায় ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। ভোর থেকেই রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে অতিরিক্ত যাত্রীর চাপ। ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে অপেক্ষায় রয়েছেন অনেক যাত্রী। বাস টার্মিনালগুলোরও একই অবস্থা। অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এতে অনেকে বাস, রিক্সা, সিএনজি থেকে নেমে ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন টার্মিনালের দিকে। টার্মিনালগুলোর সামনে রয়েছে বাসের লম্বা সারি। এসব সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্য। ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কমলাপুর রেল স্টেশন থেকে জানাবেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কমলাপুরে এখন যাত্রী চাপ কেমন দেখছেন, আর আজ কয়টি ট্রেন ছাড়ছে? আমরা যদি আজকে সকাল থেকে আপনাকে পরিস্থিতি জানাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিটি ট্রেন প্রায় কানায় কানায় পূর্ণ এবং সবাই সময় মতোই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। অর্থাৎ শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি আমরা গত পরশুদিন দেখেছিলাম সেটা কিন্তু আজকে নেই। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, কিছুক্ষণের মধ্যেই আর 10-12 মিনিটের মধ্যেই এই যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এটি কিন্তু রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। এবং আমরা এখানকার যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ব্যবস্থাপনা নিয়ে সার্বিকভাবে তারা সন্তুষ্ট, তবে স্ট্যান্ডিং টিকিট নিয়ে তাদের কিছু অভিযোগ রয়েছে। স্ট্যান্ডিং টিকিট বেশি বিক্রি করা হয়েছে বলে এরকম দাবি জানিয়েছেন অনেকে, যে কারণে কিনা গাদাগাদি বা যে ভিড় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত সবচেয়ে আশার কথা যেটা, যে শিডিউল বিপর্যয়, অর্থাৎ প্রথম দিন যে অবস্থাটা দেখা গিয়েছিল বুধবার শিডিউল বিপর্যয়, সেটা নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা ছিল যে এবার হয়তো পুরো ঈদ যাত্রাটা আসলে শিডিউল বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে, কিন্তু সেই জায়গা আসলে কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, যে কারণে কিনা সময় মতোই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। পাশাপাশি আমরা যাত্রীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা আসলে বলছিলেন যে যাত্রার ক্ষেত্রে তাদের যে ভোগান্তিগুলো হয় সেগুলো অনেকটা লাঘব হয় ট্রেনে যাত্রার ক্ষেত্রে, সেই জায়গাতে তাদের সন্তুষ্টি রয়েছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছিলেন যে এখন পর্যন্ত তাদের যে ব্যবস্থাপনা রয়েছে বা সার্বিক যে বিষয়াদিগুলো তারা মাথায় রেখে কাজ করেছেন বা এগিয়েছেন, সেই হিসাব অনুযায়ী যদি সব কিছু চলে তবে শান্তিপূর্ণভাবে বা সঠিকভাবে আসলে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে যাবে। এখন পর্যন্ত আমরা আসলে আজকের কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য পাইনি, তবে মানুষদের অনেকেই অভিযোগ করছেন যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও বেশি কঠোর হওয়ার প্রয়োজন ছিল বাংলাদেশ রেলের। তবে আমরা যদি আপনাকে একটু পারিপার্শ্বিক অবস্থা বলতে চাই, আমরা কিন্তু দেখেছি যে প্রত্যেকবার রেলের ছাদে যাত্রী ওঠার একটা বিষয় থাকে বা যাত্রীদের যে ভিড় থাকে, সেই বিষয়টি কিন্তু এবার নেই বললে চলে। অর্থাৎ রেলের ছাদে কিন্তু কাউকেই উঠতে দেওয়া হচ্ছে না, এবং রেলের ছাদে সবসময় আমরা দেখি যে এই যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যারা আসলে রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু ছাদগুলোতে উঠে তারা চেকিং করছে যে আসলে কেউ ছাদে উঠছে কিনা বা কোনোভাবে ছাদে থাকার চেষ্টা করছে কিনা, সেই জায়গাটাতেও কিন্তু আসলে কঠোর তদারকি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা ট্রেনে ভ্রমণ করবেন বা যারা ট্রেনে আসলে বাড়ির উদ্দেশ্যে যাবেন, ঢাকা ছেড়ে যাবেন, তারা যখন প্ল্যাটফর্মে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি দুইটি ভেরিফিকেশন, অর্থাৎ গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে অর্থাৎ প্ল্যাটফর্মে আসার সময় কিন্তু তাদেরকে দুটি জায়গায় টিকিট প্রদর্শন করতে হচ্ছে। সেটা অনলাইন টিকিটের যে কপি সেটা প্রদর্শন করে তারপরে তারা এই প্ল্যাটফর্মে ঢুকতে পারছেন। সার্বিকভাবে বলা যায় যে রেল যাত্রার ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আসলে তেমন কোনো ভোগান্তির চিত্র নেই। আসলে ট্রেনে যাত্রী পরিবহনে কিছু ইতিবাচক পরিবর্তন এবার আমরা দেখতে পাচ্ছি। বনি, আপনি সাথেই থাকবেন। এবার আরো জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, বাস টার্মিনালে মহাখালীতে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে যাত্রী চাপ, এখন যাত্রী চাপ কেমন আছে, আর কোনো ভোগান্তির চিত্র আছে কিনা? স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের এই যে ঘরমুখ মানুষের চাপ, সেটা কিন্তু মহাখালী টার্মিনালে আমরা সকাল থেকেই দেখেছি এবং এখনো কিন্তু চাপ আছে। কোনো কোনো রুটে বাসের সংকট আছে, যাত্রী চাপ অনেক। তবে একটি বিষয় এখানে দেখা যাচ্ছে যে ময়মনসিংহগামী যদি বলি যে এনা পরিবহন, সেটার নির্দিষ্ট যে ভাড়া 370 টাকা সেটাই রাখা হচ্ছে, কিন্তু অন্য অন্য যেগুলো আছে যেমন আলম এশিয়া, শ্যামলী বাংলা, এদের বিরুদ্ধে যাত্রী সাধারণ
আসলে একটু বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছে আমাদের কাছে। তাদের অবশ্য যুক্তিও আছে। তারা বলছেন যে 370 টাকার যে ভাড়া সেটা সারাক্ষণ অর্থাৎ বছরের অন্যান্য দিনে এটা নেওয়া হয়, কিন্তু এখন যেহেতু ঈদ মৌসুম এবং ঈদের সময়টায় যে যাত্রীগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আসার সময় কিন্তু একদম ফাঁকা বাস নিয়ে আসতে হচ্ছে। এই জন্য কিন্তু তাদের আসলে 100 বা 150 টাকা ভাড়া যদি বাড়ানো না হয় তাহলে তাদের পক্ষে এই যে খরচটা, যাতায়াত খরচ, সেটা আসলে কাভার করা সম্ভব হয় না। তবে এখানে উত্তরবঙ্গগামী যে কাউন্টারগুলো রয়েছে, বগুড়া, রংপুর, দিনাজপুর বা সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সেই কাউন্টারগুলো কিন্তু একই অভিযোগ আছে। যদিও বিআরটিএ বা বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অন্যান্যরা এখানে তাদের দায়িত্ব পালন করছেন, তারা অভিযোগ পেলেই 100 বা 200 টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই তারাই কিন্তু সঙ্গে সঙ্গে সেই কাউন্টারে যাচ্ছে। এবং গতকালও আমরা যেমনটি দেখেছিলাম যে কোনো কাউন্টারকে 30,000 টাকা জরিমানা করেছে এবং সেই রেশ ধরে সেই কাউন্টারগুলো কিন্তু অনেক সময় তাদের টিকিট বিক্রি বন্ধ রেখেছিল। তবে এখন যদি আপনাকে যাত্রীর চাপের কথা বলি, খুব একটা নেই। সকালের পর থেকে মোটামুটি ভালো চাপ ছিল। আর এখন অনেক বাস কাউন্টারের বাসই আসতে পারছে না, অর্থাৎ জ্যামে পড়ে আছে, সেটা তেমনটি আমাদেরকে কাউন্টার থেকে বলা হচ্ছে। তবে কেউ বলছেন যে মানে বাস সংশ্লিষ্ট যারা আছে, শনিবার আগামীকালের পর থেকেই আসলে যাত্রী চাপ আরো বাড়বে বলে তারা মনে করছেন। মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদযাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সেতু এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। টঙ্গী বাজার থেকে মিলগেট ও চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশেপাশের এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। যাত্রী চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাট এলাকায়। এই রুটে 14টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করায় নেই ভোগান্তি। মহাসড়কের পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? গাড়ির চাপ কেমন রয়েছে? যাত্রীর চাপ কেমন রয়েছে? ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে ঈদের আগে সবসময় যানবাহনের চাপ কিন্তু থাকে। আমরা দেখেছি যে এবারের ঈদ যাত্রায় গতকাল দুপুর থেকে মূলত মহাসড়কে চাপ বেড়েছে। আর এই মহাসড়কে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান রয়েছে। আর এই বিশেষ করে যে জায়গাগুলোতে বাস স্ট্যান্ড রয়েছে, টোল প্লাজা রয়েছে এবং বাজার রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু যানবাহনের চাপটি একটু বেশি। তবে কোথাও কোনো দীর্ঘ যানজটের খবর আমরা না পেলেও কিন্তু দেখতে পাচ্ছি যে ওই সব জনবহুল জায়গাগুলোতে যানবাহনের একটি জটলা রয়েছে। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জটলা সারানো যেন যানজটের দিকে ঝুঁকে না পড়ে, সেই জন্য কিন্তু তারা বলছে যে মহাসড়কে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বলছে যে এই গুরুত্বপূর্ণ স্থানগুলো নির্ধারণ করে তারা 35টি স্থানে অতিরিক্ত পুলিশ বসিয়েছে এবং সেখান থেকে কিন্তু যেন যানজটের তৈরি না হয় সে ব্যাপারে তারা লক্ষ্য রাখছে। আর অন্যদিকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে 110 কিলোমিটার কুমিল্লা অংশ জুড়ে, এই অংশ জুড়ে প্রায় 30টি বাজার রয়েছে। সেই বাজার এলাকাগুলোতে কিন্তু প্রতিনিয়ত ঘরমুখো মানুষ বিভিন্ন যানবাহনে উঠে, তারা কিন্তু সেই সব এলাকাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে রাস্তার উপরেই গাড়ি থামিয়ে তারা যাত্রী ওঠানামা করায়, যে কারণে কিন্তু মূলত এই যানজট তৈরি হয় এবং মহাসড়ক কিন্তু যে যাত্রা বিঘ্ন ঘটে। তবে পুলিশ বলছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা সচেষ্ট রয়েছে, যেন কোথাও কোনো ধরনের যানজট তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা সচেষ্ট রয়েছে। অন্যদিকে নোয়াখালী যে মহাসড়ক, সেই মহাসড়কও কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছে। তবে সে কুমিল্লা সিলেট মহাসড়কের কংসনগর, জাফরগঞ্জ এলাকাগুলোতে আমরা শুনেছি সকাল থেকে যানজটের জটলা ছিল। অপরদিকে কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বাগমারা এবং লাকসাম এলাকাতেও যানবাহনের যে জটলা সেটি কিন্তু আমরা গতকাল রাত থেকে শুনছি। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো দীর্ঘ যানজট নেই।
আর সেটি যেন আগামী ঈদের আগের দিন পর্যন্ত। জি তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার মুন্সিগঞ্জ থেকে জানাবেন সহকর্মী জিতু রায়। জিতু, মহাসড়কে আর যানবাহনের চাপ কেমন দেখছেন? কোথাও যানজটের খবর পেয়েছেন কিনা? যানজটের খবর বলতে আসলে যানজট যেটিকে বলা যায়, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে। পদ্মা সেতু উদ্বোধন হবার পর থেকেই নির্বিঘ্নে দক্ষিণাঞ্চলের মানুষের 21টি জেলার মানুষের যেই পথযাত্রা, ঈদে ঘরমুখ মানুষের যে ফেরার যাত্রা, সেটি নির্বিঘ্ন করেছে পদ্মা সেতু। আমরা পদ্মা সেতু উদ্বোধন হবার পর থেকেই দেখেছি ছুটির দিন, যেদিন থেকে ঈদের জন্য ছুটি নির্ধারিত হয়, সেই দিন সকালে পদ্মা সেতু এলাকায় যানজটের একটি চাপ লক্ষ্য করা যায়। এবং এই চাপটি এই বছর আজকের দিনে যেহেতু ছুটি, এই ঈদের শুরু হলো আজকে থেকে, সেই সকাল থেকেই ভোর থেকেই এই চাপটি কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে 7টি বুথ চালু রয়েছে। মোটরসাইকেল, 2 চাকার যানের জন্য আলাদা লেন করে 2টি বুথে কিন্তু তারা সংগ্রহ করছেন টোল। তারপরেও ম্যানুয়াল পদ্ধতিতে এই টোলটি সংগ্রহ করার কারণে কিন্তু ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য পদ্মা সেতুর এই টোল প্লাজার সামনে দীর্ঘ সারি আমরা লক্ষ্য করতে পারছি গাড়ির। আর এই গাড়ির চাপটি গিয়ে পৌঁছেছে পেছন দিকে 6 কিলোমিটার পর্যন্ত, ছনবাড়ি এলাকা পর্যন্ত। ছনবাড়ি এলাকা থেকে গাড়িগুলো, ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেগুলো পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত আসতে তাদেরকে থেমে থেমে প্রতিটি 6 কিলোমিটার পর্যন্ত থেমে থেমে পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত আসতে হচ্ছে। এবং এখানে এত গাড়ির চাপ, যে কারণে পদ্মা সেতু এই টোল প্লাজা এলাকায় স্বাভাবিক গতির চাইতে এই গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কর্তৃপক্ষ বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এই চাপটিকে সামলে উঠতে পারবেন। তারা বলছেন যে বিগত দিনের অভিজ্ঞতায় তারা যেটি দেখেছেন, সকালের দিকে চাপ থাকলেও ধীরে ধীরে সেই চাপটি কমতে থাকে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা যেটি বলেছেন সকালেই রোদের প্রখরতা কম থাকার কারণে এবং সকালে যাত্রাটি নির্বিঘ্ন হবে সেই ভাবনায় তারা খুব সকালেই রওনা করেছেন। এবং মোটর সাইকেলে 2 চাকার যান যা রয়েছে, মোটর সাইকেলকে আরোহীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা পরিবার পরিজন নিয়ে মোটর সাইকেলে ঈদের স্বস্তির যাত্রার জন্য রওনা করেছেন। পদ্মা সেতু টোল প্লাজা কর্তৃপক্ষ যেটি বলছেন, অন্যান্য ঈদের চাইতে এবারের ঈদের আজকের এই ছুটির দিনে সকালবেলা তাদের এই গাড়ির চাপটি সকল অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাচ্ছে। আর এই গাড়ির চাপ সামলানোর জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেও যেই গাড়ির ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়টি সম্পর্কে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, 7টি বুথ, মোট 7টি বুথের মধ্যে 5টি বুথ দিয়ে বাস সহ অন্যান্য যানবাহন এবং 2টি বুথে মোটরসাইকেল টোল সংগ্রহ করবার জন্য তারা নির্ধারণ করেছিলেন। কিন্তু এই নির্ধারিত টোল সংগ্রহ করার পরেও যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে, সকালের এই চাপ সামলে ওঠা সত্যিকার অর্থেই কঠিন হয়ে দাঁড়িয়েছেন। মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা থেকে দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। কুমিল্লা ও মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বিশালাকার গরু বিক্রির জন্য বেশ কয়েকজন খামারির নাম ছড়িয়ে পড়েছে। এরা রাজশাহী, হবিগঞ্জ ও জয়পুরহাটের। গরুগুলোর যেমন চটকদার নাম, তেমনি দামও বিশাল। 20 থেকে 25 মণ ওজনের এক একটি গরুর দাম হাঁকা হচ্ছে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত। বড় গরুর প্রতি ক্রেতা আগ্রহ কম থাকায় দুশ্চিন্তায় খামারিরা। 5 ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের গরু দুটির নাম শনি ও রবি। 40 মণ ওজনের গরু দুটি রাজশাহীর বাগবাড়ার কুরবানির পশুর অন্যতম আকর্ষণ। গরু দুটি 4 বছর ধরে লালন পালন করছেন কৃষক ইমতাজ আলী দম্পতি। দুটির দাম চাইছেন 20 লাখ টাকা। মানুষের মতো করে আরেক সেবা দিই, সেবা দেওয়ার পরে খিলেন দিলেন সর্বদিক দিয়ে চলাফেরা, মানে একবারে নিজের মতো ফিরি। হবিগঞ্জের রামপুর গ্রামের খামারি তুহিন মিয়ার কিং কোবরার প্রতিও ব্যাপক আগ্রহ। 35 মণের কিং কোবরার দাম চাওয়া হচ্ছে 12 লাখ টাকা। 8টা গরু আছে, 8টার ভিতরে এটাই হচ্ছে সেরা। এই গরুগুলি আমরা ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করি। জয়পুরহাটে কয়েকজন খামারি 20 থেকে 23 মণ ওজনের গরু লালন পালন করছেন। এদের ডাকা হয় লায়ন, বাদশা, লাল পাহাড় সহ নানা চটকদার নামে। দাম হাঁকা হচ্ছে 10 থেকে 18 লাখ টাকা পর্যন্ত। কুরবানি হাটে তুললে গরু কোনো দাম নাই, গরু কিনা বেচা হয় না, গরু আমদানি বেশি কিনা আমরা দাম পাই না। এই গরুর খরচ বর্তমান শেষ 2 বছর মান্থলি তা 17-18 হাজার টাকার দিকে। তবে বড় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ কম থাকায়
দুশ্চিন্তায় খামারিরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানি ঈদে দিনাজপুরে ক্রেতাদের আগ্রহ বেড়েছে মহিষে। এক হাট থেকে অন্য হাটে ঘুরে মহিষ কিনছেন ক্রেতারা। দাম নিয়েও নেই কোনো অভিযোগ। মহিষের এমন বেচাকেনায় খুশি বিক্রেতারাও। খরচ পুষিয়ে লাভের আশা তাদের। দিনাজপুরের কাহারোল মহিষের হাট। ক্রেতারা দেখে শুনে কিনছেন পছন্দের মহিষ। এবার কোরবানিতে অন্যান্য পশুর পাশাপাশি চাহিদা বেড়েছে মহিষের। এক হাট থেকে অন্য হাট ঘুরে ঘুরে মহিষ কিনছেন বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা। দাম নিয়ে নেই অভিযোগ। ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি, 3টা মহিষ কিনছি আর 2টা মহিষ কিনতেছি। আমরা অলরেডি দাম বলছি একটাকে 3,40,000 এক জোড়া, এখনো দেয়নি, দামাদামি চলতেছে। ক্রেতাদের এমন আগ্রহে খুশি বিক্রেতারাও। রোগবালাই কম, লালন পালনে খরচ কম ও দাম ভালো পাওয়ায় মহিষ পালন বাড়ছে বলে জানান খামারিরা। 2,31,000 মহিলা বিক্রি করলাম, অল্প কিছু আসছে আমাদের। প্রচুর সাড়া পাচ্ছি, মোটামুটি লোক আসতেছে আমাদের মহিষ কেনাকাটার জন্য। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, প্রান্তিক খামারি সহ তরুণ উদ্যোক্তারা মহিষ পালনে ঝুঁকছেন। পরামর্শ সহ নানাভাবে তাদের সহযোগিতা করছেন তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর দিনাজপুর জেলায় 3টি উপজেলায় মহিষ উন্নয়ন প্রকল্পের অধীনে দিনাজপুর সদর, ফুলবাড়ী উপজেলা এবং বীরগঞ্জ উপজেলায় মহিষ এর কৃত্রিম প্রজননের কার্যক্রম অব্যাহত রেখেছে। এবার দিনাজপুরে প্রায় 10,000 মহিষ লালন পালন করেছেন খামারিরা। সামনে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশা করছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর পশুর হাটগুলো কেমন জমে উঠেছে, বেচাকেনা কেমন চলছে, আর কোন ধরনের গরুর প্রতি আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের বেশি? রাজশাহীতে পশুর হাট গতকাল থেকেই জমে উঠেছে, অর্থাৎ হাটগুলো মূলত জমে থাকে দুপুরের পর থেকে। আর আজ যেহেতু শুক্রবার, অর্থাৎ রাজশাহীর আমি এখন অবস্থান করছি সিটি হাটে, অর্থাৎ এটি রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট এবং এটি এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা সকাল থেকেই কিন্তু তাদের পশুগুলো এখানে এনে রাখছেন। কেউ রাত্রেবেলায় এনে তাদের পশুগুলো রেখেছেন এখানে যে গরুগুলো রয়েছে। এবং এবার যে এখানে যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যে বিষয়টি বলছিলেন যে এবার মাঝারি আকৃতির গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং এগুলোর দাম, বিশেষ করে ছোট থেকে মাঝারি আকৃতির গরুর দামগুলো এবার তুলনামূলকভাবে বেশি। তার কারণ গেল বছর যেই গরুগুলো 30,000 টাকা মন বিক্রি হয়েছিল সেটি এবার 35 থেকে 40, মানভেদে 38,000 টাকা মন বিক্রি হচ্ছে। অর্থাৎ মাঝারি গরুগুলো সেই এখানে 80 থেকে 1,10,000 বা 15 এইরকম বিক্রি হচ্ছে এবং যে বড় যে গরুগুলো রয়েছে অর্থাৎ 5 মন বা 8 মনের যে গরুগুলো রয়েছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে 1.5 লাখ থেকে শুরু করে 2.5 লাখ, মানভেদে 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু দাম চাচ্ছে। অর্থাৎ যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের মতো করেই যেভাবে পারছেন আর কি দাম চাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতা উভয় দর কষাকষি করে তারা এখান থেকে তাদের পছন্দের যে পশু সেটি কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমি এখন সিটি হাটে আছি। এখানে যে গরুগুলো রয়েছে এখানে শাহিওয়াল থেকে শুরু করে ফ্রিজিয়ান শাহিওয়াল থেকে শুরু করে বিভিন্ন জাতের দেশি গরু রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ভারতীয় গরুর এখানে উপস্থিতি একবারে নেই বললেই চলে এবং আমরা এখানে মাঠে ঘুরে দেখেছিলাম বিভিন্ন ক্রস জাতের গরু থাকলেও ভারতীয় গরু একদমই নেই। এখানে বিভিন্ন যে বাসাবাড়ি থেকে পালা গরু বা ছোট ছোট খামারিদের যে গরুগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই হাটে নিয়ে আসছে এবং এখানে সেই গরুর চাহিদাগুলোই সবচেয়ে বেশি। শুধু এখানে যে রাজশাহী জেলায় বা লোকালি বিক্রি হয় সেটিও নয়, এখান থেকে এই হাট থেকে পশুগুলো কিন্তু দেশের অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ঢাকা এবং চিটাগাঙে এই গরুগুলোর চাহিদা বেশি রয়েছে, যার ফলে এখানে ব্যবসায়ীরা আসছেন এবং এখান থেকে কিন্তু গরুগুলো নিয়ে তারা ছুটে যাচ্ছেন এবং যারা বিশেষ করে পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন। অপরদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর যে তথ্যটি দিচ্ছে, প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে রাজশাহী জেলাতে গরুর এখন পর্যন্ত পশু মজুদ রয়েছে, অর্থাৎ মজুদ রয়েছে প্রায় 4.5 লাখ এবং চাহিদার তুলনায় প্রায় 1.5 লাখ পশু বেশি রয়েছে। এটি কিন্তু রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে। অর্থাৎ কোরবানির পশুর সংকট কোনোভাবেই সম্ভব নয়, বরঞ্চ বলছেন যে চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে রাজশাহী জেলাতে। এ ছিল রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ। পশু সরবরাহে কোনো ঘাটতি নেই। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।
রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসলেও বেচাকেনা এখনো জমেনি বলছেন বিক্রেতারা। তবে আজ থেকে বিক্রি বাড়ার আশা তাদের। এ বিষয়ে আরো জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, পশুর হাটের আজকের বেচাকেনা কেমন দেখছেন? দেখুন, গতকাল থেকে কিন্তু আসলে আনুষ্ঠানিক যে হাট, সেই হাটটি আসলে শুরু হয়েছে। তবে গতকাল বেচা বিক্রি আসলে সেভাবে হয়নি এবং যেটি আসলে আশা করা হচ্ছিল যে সন্ধ্যার পর থেকে রাতে বিক্রি বাড়বে, সেটিও তেমনটি হয়নি। এবং আজকে মূলত ছুটির দিন এবং এই ছুটির দিনে বেচা বিক্রি অনেক বেশি হওয়া এবং জমজমাট যে হাটের পরিস্থিতি, সেটি হওয়ার এক ধরনের আশার কথা হাটের ইজারাদাররা যেমনি বলছিলেন, তেমনি আসলে ব্যবসায়ী যারা আসছেন দূর দূরান্ত থেকে তারাও আসলে আশা করছিলেন। তবে এখনো যেহেতু আসলে সকাল, সে কারণে ক্রেতাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি আমরা এখন পর্যন্ত আসলে খুব একটা বেশি লক্ষ্য করতে পারছি না। বিক্রেতা যারা আছেন তারা তাদের যে কোরবানির পশু নিয়ে এসেছেন সেগুলো নিয়ে অপেক্ষা করছেন। অর্থাৎ দর কষাকষি এবং হাকডাকে যে মুখর হয়ে থাকার কথা ছিল, সেটি আসলে হয়নি। তবে আশা করা হচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে কোরবানির যে পশু বিক্রি, সেই পশু বিক্রি বাড়বে। আমি তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে হাট, যে মাঠে যে হাটটি আছে, সেই হাটটিতে আছি। আমরা ইজারাদারদের সঙ্গে আসলে যখন কথা বলছিলাম, তখন তারা আসলে বলছিলেন যে প্রত্যেক বছর এই হাটে 5 থেকে 6 হাজার কোরবানির পশু আসলে সরবরাহ হয়ে থাকে। তবে এবার সেই কোরবানির পশুর সংখ্যা 10 থেকে 12 হাজার হবে, এমনটি কিন্তু আসলে আশা করছিলেন। এবং আমরা কিন্তু আসলে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। যে কারণে যেটি হয়েছে যে মাঠ ছাড়িয়ে আশেপাশের প্রত্যেকটি সড়কে কিন্তু আসলে কোরবানির পশুর যে রাখা হয়েছে এবং সেখান থেকে ক্রেতারা পছন্দ করে তাদের যে কোরবানির পশুটি সেটি আসলে কিনবেন। বিক্রেতাদের সাথে আমরা যখন আসলে কথা বলছিলাম, বিক্রেতারা বলছিলেন যে তারা হতাশ হয়েছেন। তার কারণ হচ্ছে যে তারা কেউ 4 দিন, কেউ 5 দিন, কেউ 3 দিন এসেছেন, কেউ 50টি, কেউ 60টি বা কেউ 20টি গরু নিয়ে এসেছেন। তবে সেই গরুগুলো এখন পর্যন্ত আসলে বিক্রি করতে পারেননি এবং দরদাম আসলে সেই অর্থে যেটি আসলে হওয়ার কথা ছিল, যে যদি আমি একটু বিক্রেতাদের কথা, একটি বিষয়, মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট না বসানোর একটি নির্দেশনা ছিল, তো সে বিষয়ে কোনো ধরনের তদারকি দেখছেন কিনা? দেখুন, ইজারার যে শর্ত অনুযায়ী, ইজারার যে শর্ত আছে, সেই শর্তেও আসলে বলা হয়েছে যে নির্দিষ্ট স্থান, অর্থাৎ যে জায়গাটি নির্ধারণ করে দেওয়া হবে, যে খোলা জায়গা বা যে মাঠ নির্ধারণ করে দেওয়া হবে, সেই মাঠের বাইরে কোনো সড়কে আসলে কোরবানির পশু বসতে পারবে না। এবং একই সাথে ডিএমপির পক্ষ থেকে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে তেমনটি আসলে বলা হয়েছিল যে কোনো সড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। কিন্তু সেটি তদারকিতে আসলে তেমন কোনো উদ্যোগ কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। আমরা এই মুহূর্তে আসলে যে জায়গাটিতে আছি, এটি পুরোটাই আসলে সড়ক এবং সড়কের মধ্যেই কিন্তু আসলে কোরবানির পশুর হাটটি আসলে বসানো হয়েছে। তো সেই ব্যাপারে কোনো ধরনের কোনো তদারকি কিন্তু আসলে না সিটি কর্পোরেশনের আছে, না পুলিশের আছে। যে কারণে আসলে এক ধরনের জনজে ভোগান্তি এবং যানজট এবং মানুষ যানবাহন নিয়ে এই হাটের পাশ দিয়ে কিন্তু আসলে যেতে পারছেন না। এবং সব মিলিয়ে আসলে বলা যায় যে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মাঠ ছাড়িয়ে রাস্তায় কোরবানির পশু রাখা হয়েছে, সেটি যেমন তদারকি করা হচ্ছে না, এবং অন্যদিকে আজকে বিক্রি বাড়বে এমনটি কিন্তু আসলে আশা করা হচ্ছে। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানীর তেজগাঁও থেকে কোরবানির পশুর হাটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সাথে যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়। বিলুপ্ত কমিটিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, সদস্য সচিব আমিনুল হক। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বকর। যুবদলের সভাপতি ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। এদিকে ঢাকা মহানগর ছাত্রদলের 4 কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটিতে নতুন দায়িত্বে কারা আসবে তা পরে জানানো হবে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
জাতীয় পরিচয়পত্র এনআইডি নিয়ে ভোগান্তি দূর করার আশ্বাসের পরেও সংশোধনের আবেদন সংখ্যা প্রতি বছরই বাড়ছে। এই মুহূর্তে সারা দেশে ঝুলে আছে 6 লাখের বেশি আবেদন। এনআইডি নিয়ে ভোগান্তি দূরই হচ্ছে না। এনআইডির মহাপরিচালক আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির কঠোর নির্দেশনা দিয়েছেন। আবেদন সংখ্যা শূন্যে নামিয়ে আনার ঘোষণাও দিলেন। নাগরিক সেবা পেতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে কিছু কিছু জাতীয় পরিচয়পত্রে ত্রুটি বিচ্যুতি থেকে যায়। তবে সংশোধনের আবেদনের তারিখ থেকে 30 কার্য দিবসের মধ্যে আবেদন নিষ্পত্তির বিধান থাকলেও তা হচ্ছে না। অতি গুরুত্বপূর্ণ এই এনআইডির ভুল সংশোধন নিয়ে সাধারণ নাগরিকদের ভোগান্তি রয়ে গেছে। একটা আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে মাসের পর মাস, আবার কারো কারো আবেদন পড়ে আছে বছরের পর বছর। বললো 2 বছর আগে করা হয়েছে, তো এখনো ওটা ক্যান্সেল হয় নাই, মানে এখনো আছে, আপনার পেন্ডিংয়ে আছে। 3 দিন যাবত ঘুরতেছি, কিন্তু আমার কোনো ফলাফল জিরো। তারা ওখান থেকে আমাকে এখানে পাঠাইছে এবং এখান থেকে ওনারা বলতেছেন যে এখানে ওনারা এই ধরনের কাজ করেন না। গত 5 জুন পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 3,64,161। অন্যদিকে প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা 2,38,903। সব মিলে নির্বাচন কমিশনের টেবিলে পড়ে আছে 6 লাখ আবেদন। এত আবেদন কেন ঝুলে আছে এমন প্রশ্নে এনআইডি মহাপরিচালক বলেন, আবেদনকারী ও নিষ্পন্নকারী উভয়ের গাফিলতি আছে। কোনো অনিষ্পন্ন বিষয় আছে যেটা নিষ্পন্ন করতে গেলে একটু সময় সাপেক্ষ, এবং এটা যে একেবারে এই অফিসই দায়ী তা না। যিনি এই তথ্যটা দেন তিনিও কিন্তু মোটামুটিভাবে দায়ী। এনআইডি সংশোধনের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আরও 3টি ক্যাটাগরি বাড়ানো হয়েছে এবং সংশোধনকারী কর্মকর্তার সংখ্যাও বেড়েছে। একটা কাগজে যদি আপনি সন্তুষ্ট হন, প্লিজ আপনি ওই বাকি যে 4টা কাগজ লেখা আছে, মানে ওই লেখার খাতিরে ওই 4টা কাগজ আনতে বলে তাকে হয়রানি করবেন না। 6 লাখ প্লাস এটা ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে এটা জিরোতে চলে আসবে। সম্প্রতি এক কর্মশালায় সিইসি নির্দেশনা দেন, এনআইডি সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হতে হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজিরের জব্দ করা গোপালগঞ্জের সাভানা পার্কের 3টি কম্পিউটারের সিপিইউ ও একটি মনিটর চুরি করেছে দুর্বৃত্তরা। বেনজিরের অপকর্ম লোপাট করতেই এই চুরি বলে সন্দেহ সংশ্লিষ্টদের। এদিকে বেনজিরের অবৈধ সম্পদের অর্জনের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছে দুদক। বুধবার রাতে সাবেক আইজিপি বেনজিরের সাভানা পার্কের অফিস কক্ষে 8 থেকে 10 জন প্রবেশ করে। সেখান থেকে 3টি কম্পিউটারের সিপিইউ ও একটি মনিটর নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে বেনজিরের অপকর্ম লোপাট করতেই এই চুরি। এদিকে পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে এই চুরির সাথে জড়িত 3 জনকে চিহ্নিত করেছে তারা। অফিস থেকে 3টা সিপিইউ এবং একটা মনিটর চুরি হয়েছে। এই সংক্রান্ত একটা অভিযোগ নিয়ে আসলে আমরা সেই অভিযোগটা মামলা হিসেবে গণ্য করিয়াছি। আসামি ধরার জন্য আমরা অভিযান অব্যাহত আছে আমাদের। এর আগে রিসোর্ট থেকে 592 কেজি মাছ চুরির সময় হাতে নাতে ধরে দুদকের দল। এদিকে বেনজিরের বিরুদ্ধে মামলা করার মতো অবৈধ সম্পদ অর্জনের পর্যাপ্ত তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এই পর্যন্ত অনুসন্ধানে যেই যতটুকু অপরাধলব্ধ আয় এবং সম্পত্তি আপনার পাওয়া গিয়েছে, তাতে ভিত্তি করে ইচ্ছা করলে দুর্নীতি দমন কমিশন মামলা করতে আইনগত কোনো বাধা থাকে না। তবে এটা কখন করবে, কিভাবে করবে, এটা দুর্নীতি দমন, এটা কমিশনের এখতিয়ার, কমিশন এটা সিদ্ধান্ত নেবে। সর্বশেষ বেনজিরের সাভানা পার্ক পর্যবেক্ষণে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দুদকের উপপরিচালকের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করায় আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালত এই আদেশ দেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু ড্রিঙ্কসের কোনো অনুমোদন নেই। ওষুধ প্রশাসনও জানে না ব্লু ড্রিঙ্কস ওষুধ নাকি পানীয়। এরই পরিপ্রেক্ষিতে রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে 24 এপ্রিল কুমিল্লায় মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানানো হয়, প্রতিষ্ঠানটি নিবন্ধন সনদ গ্রহণ না করেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক প্রস্তুত করে আসছিল।
এছাড়া কারখানায় কোনো পরিমাপ যন্ত্র দেখা যায়নি। সে সময় কোম্পানিটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে পড়াশোনা করতেন ফিলিস্তিনি শিক্ষার্থী রাফা নাসের। চলমান যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে পরিবার আর ভেঙেছে রাফার চিকিৎসক হওয়ার স্বপ্ন। তাই এখন সঙ্গীতের মাধ্যমে শিশুদের বিনোদন দিচ্ছেন তিনি। সেই সঙ্গে সঙ্গীতের মাধ্যমে বিশ্ববাসীকে দিতে চান শান্তির বার্তা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। পোশাক কর্মীদের বেতন ভাতা বকেয়া রেখেই ঈদের ছুটি ঘোষণা করেছে গাজীপুরের কিছু কারখানার মালিক। শিল্প পুলিশের হিসেবে অন্তত 72টি কারখানায় বেতন ভাতা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিজিএমইএ নেতারা জানিয়েছেন 15 জুনের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের আহ্বান জানানো হয়েছে। ঈদের ছুটির আগে বৃহস্পতিবার পর্যন্ত গাজীপুর শিল্পাঞ্চলের 2215টি তৈরি পোশাক কারখানার মধ্যে 1225টিতে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। গত এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে 2213টি কারখানা। কারখানার মালিকরা বলছেন, পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শ্রমিকদের মে মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। মোটামুটি 6-7 তারিখের মধ্যে বেতন দিয়ে দেওয়া হয়। আমাদের মে মাসের বেতন বহু আগেই দিয়ে দেওয়া হয়েছে। আমরা বোনাসও গতকালকে দিয়ে দিয়েছি এবং এছাড়া আমরা 10 দিনের অ্যাডভান্স দিব স্যালারি। মে মাসের বেতন সেটা আমরা পূর্ণাঙ্গভাবে পরিশোধ করে দিয়েছি এবং বোনাসটাও আমাদের গত এক সপ্তাহ আগে অলরেডি পেমেন্ট হয়ে গেছে। এখনও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেনি 72টির কারখানার মালিকরা। 15 জুনের মধ্যেই তাদের পারিশ্রমিক পরিশোধ করতে মালিকপক্ষকে জানিয়েছে শিল্প পুলিশ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা ডোর টু ডোর ওদের সাথে যোগাযোগ করছি, কি কি সমস্যা হচ্ছে, কি কি আপডেট আছে। আমরা 80 থেকে 90% এই প্রবলেম প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলা সময় মতো অর্থাৎ 14 থেকে 15 তারিখের ভিতরে বেতন এবং বোনাস দিতে পারবে বলে আমার বিশ্বাস। বিজিএমইএর নেতারা জানিয়েছেন, ঈদের আগে পোশাক কর্মীদের বেতন ভাতা পরিশোধে মালিকদের তাগাদ দেওয়া হয়েছে। ব্যাংক যাতে আমাদের সহযোগিতা করে, শেষ মুহূর্তে যদি ব্যাংক এক্সপোর্টারদের সহযোগিতা না করে তাহলে প্রবলেম হয়ে যাবে। আমরা মনে করি যারা ভালো এক্সপোর্টার অবশ্যই ব্যাংক তাদের সহযোগিতা করতে হবে, তাদেরকে প্রতিষ্ঠান চালানো দিতে হবে। বেতন বোনাসগুলো শ্রমিকদের দিতে পারে সেটা তাদের আশা করি যে তারা সহযোগিতা করবে। গাজীপুরে বিজিএমই এর অন্তর্ভুক্ত 736টি এবং বিকেএমই এর অধীনে 128টি কারখানা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজেটে সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাস্তবভিত্তিক পদক্ষেপ না থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন সম্ভব নয়। এছাড়া বাজেটের অর্থায়ন ঋণ নির্ভর হওয়ায় অর্থনীতিতে সংকট আরও বাড়বে। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এমন অভিমত জানান বিশ্লেষকেরা। 2024-25 অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। মুদ্রানীতির মতো সংকোচনশীল বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা সাহায্য করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বাজেট আলোচনায় বিশ্লেষকরা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নেই। বাজারের সরবরাহ নিয়ন্ত্রণ করা, সিন্ডিকেশন, এইগুলো তো রয়েছে। আর তার পরেও রয়েছে যে আমদানি, এই যে আমাদের যে ডলারের টাকা, ডলারের বিনিময় হার বাড়ানো হয়েছে, সঙ্গত কারণেই বাড়ানো হয়েছে, কিন্তু অন্যদিকে আবার আমাদের আমদানিও কস্টলি হয়ে যায়, আমদানিও বেড়ে যাবে। তো সেই প্রেক্ষিতে এই মূল্যস্ফীতিটা অর্জন করা, মূল্যস্ফীতির হার অর্জন করা অসম্ভব ব্যাপার। বাজেটের অর্থায়ন এখন দায়দেনার উপর নির্ভরশীল হয়ে পড়েছে জানিয়ে বিশ্লেষকরা বলেন, এতে অর্থনীতির সংকট আরও গভীর হবে। সরবরাহ কিন্তু 1,37,000 কোটি টাকা নিয়ে আসবেন ব্যাংক সেক্টর থেকে, ব্যাংকের ক্রেডিট পারবে না, ব্যবসা বাণিজ্য উজ্জীবিত না হয়, কর্মসংস্থানে কর উঠাবেন কোথেকে, ট্যাক্স কোথেকে উঠাবেন, সোর্স কি? এনবিআর একটা বিশেষত্ব শর্টকাট বেতে টাকা উঠাবে, ব্যাস। যদি লিকুইডিটি কম হয় তাহলে কিন্তু আরও সুদের হারের উপরে চাপ পড়বে, তাহলে ব্যক্তি খাতের
ব্যবসায়ের খরচটা আরও সেটার উপরে চাপ পড়ে যাবে। সরকার যে ঋণ নিবে, বাংলাদেশ ব্যাংকগুলি যে লিকুইডিটি পরিস্থিতি, তাতে কিন্তু অবস্থা খুব খারাপ। আর আমাদের দেশের যে আজকের যে রিজার্ভ নীল হওয়ার পিছনে যে কারণটা কেউ বলেন না আপনারা, আমরা বিদ্যুৎ আনছি, আমদানি করে ডলারে পরিশোধ করছি, বিক্রি করতেছি বাংলা টাকায়, আপনার রিজার্ভ কোত্থেকে থাকবে? বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাবনা দিয়ে অর্থনীতি, রাজনীতি ও নৈতিকভাবে সরকারের বিচ্যুতি ঘটেছে বলেও মন্তব্য করেন আলোচকরা। সংসার চালাচ্ছেন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই বলে দাবি ব্যবসায়ীদের। বৃহস্পতিবার রাজধানীতে বাজেট নিয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তবে চ্যালেঞ্জ থাকলেও সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। প্রস্তাবিত 2024-25 অর্থবছরে বাজেট নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। বলেন, বর্তমান অর্থনীতি প্রেক্ষাপটে নতুন বাজেট বাস্তবসম্মত নয়। আরেক অনুষ্ঠানে বাজেটে মূল্যস্ফীতি কমানোর সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলে দাবি গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ব্যবসায়ীদের। সরকার ইনসেন্টিভ প্রস্তাবিত বাজেট অব্যাহত রেখেছে, সেহেতু বিগত অর্থ বছরে ঘোষিত প্রচ্ছন্ন রপ্তানিকারে মনে করলে ক্যাশ ইনসেন্টিভ এবার বাজেটে অন্তর্ভুক্ত করা এবং উক্ত প্রস্তাবকে বাস্তবায়নে রূপান্তর করার জন্য বিশেষ অনুরোধ করছি। রপ্তানি খাতে আমরা দেখছি শ্লথগতি। রেমিটেন্সেস ক্ষেত্রে ইস্যুটা হচ্ছে রেমিটেন্সেসের প্রবাহ বাড়লেও মনে হচ্ছে ওইটা হতে ইনফর্মাল চ্যানেলে বেশি বেড়েছে রাদার দেন ফর্মাল চ্যানেলে। সত্যিকার অর্থে ফর্মাল চ্যানেলের রেমিটেন্সের যে গতি প্রকৃতি সেটা দেখলাম যে এটা স্থবির হয়ে আছে। বাজেট প্রণয়নে সব খাত বিবেচনা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা। বলেন, আগামীতে কর কাঠামোর সংস্কার হলে বাজেট বাস্তবায়নে সক্ষমতা আরও বাড়বে। অনেক জায়গাতে আছে যেখানে ব্যয় বাড়ানো দরকার, এখন না পারলে হয়তো কোনো এক সময় এটাকে করতে হবে, সেগুলো বিবেচনা রেখে বোধহয় ব্যয় কমানোটার যে প্রোগ্রামটা আমরা বোধহয় আরেকটু সুস্পষ্ট করতে পারি। দেশে ব্যবসার পরিধি বাড়াতে শিল্পনীতি কর্তৃপক্ষ তৈরির তাগিদও দেন ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে পরিবেশ বান্ধব উপায়ে প্রবৃদ্ধিতে জোর দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও প্রণোদনা কাঠামোর প্রয়োজন বলে মনে করে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে জলবায়ু সহিষ্ণু উন্নয়নে করণীয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ নিয়ে নানা উদ্যোগ থাকবে। 5 দশকে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে বহুগুণ। বেসরকারি শিল্প খাত রপ্তানি আয় ও কর্মসংস্থানের মূল চালিকা শক্তি। কিন্তু এই উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ দূষণ এখন বড় প্রশ্নের মুখে। তাই দূষণের আর্থিক ক্ষতির মূল্যায়নও করা উচিত বলে মনে করেন গবেষকরা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশকে পরিবেশ ব্যবস্থাপনা ও জ্বালানি রূপান্তর, দক্ষ জনশক্তির মাধ্যমে প্রবৃদ্ধির নতুন নতুন দ্বার উন্মোচন, সহিষ্ণু সমাজ বিনির্মাণের অভীষ্ট লক্ষ্য পূরণ করতে হবে। এজন্য সুনির্দিষ্ট 9 পদক্ষেপ নিতে হবে বলে মনে করে উন্নয়ন অংশীদার বিশ্বব্যাংক। বৈশ্বিক অভিজ্ঞতায় দেখা গেছে যে প্রবৃদ্ধি পরিবেশের ক্ষতি করে তা টেকসই হয়নি। অন্যদিকে পরিবেশ বান্ধব উন্নয়ন দারিদ্র্য বিমোচনেও বড় ভূমিকা রাখে। আমি বাংলাদেশ সরকারের পরিবেশ বান্ধব জলবায়ু সহনশীল উন্নয়ন অর্জনের প্রতিশ্রুতি দেখে খুশি। প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ বেড়েছে। তবে নীতি নির্ধারকরা মনে করেন, কেবল বিনিয়োগই যথেষ্ট নয়, পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে। গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট, মানে গ্রিনটা কিন্তু ওনারা অলরেডি ওনাদের চিন্তার মধ্যে নিয়ে এসছে, এবং সেখানে আরেকটা শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে যে ইকোসিস্টেম। অর্থাৎ বিষয়টাকে আমাদেরকে সার্বিকভাবে দেখতে হবে। একটা হচ্ছে প্রকল্প, একটা হচ্ছে অর্থায়ন, একটা হচ্ছে আমার যে মানব সম্পদ আছে সেটাকে আমি কিভাবে উপযোগী করে তুলব। আমাদের যে নবম যে 5 ইয়ার প্ল্যান, সেখানে কিন্তু এই বিষয়গুলোর আপনারা রিফ্লেকশন পাবেন। বিশ্বব্যাংকের প্রতিবেদনে পরিবেশ বান্ধব প্রবৃদ্ধি অর্জনে বড় অঙ্কের বিনিয়োগে সরকারি বেসরকারি অংশীদারিত্বে জোর দেওয়া হয়েছে। আমরা আলাদা এই খাতে কত বরাদ্দ আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেশিরভাগ বাজারে বেড়েছে সব ধরনের মশলার দাম। এছাড়াও সপ্তাহের ব্যবধানে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। আরও জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ।
শাহিদ, কোন কোন মশলার দাম বাড়তি এবং কি পরিমাণ বেড়েছে, আর এভাবে যে দাম বাড়ছে ঈদকে কেন্দ্র করে, তো বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ দেখছেন কিনা? রাকিব, আসলে ঈদের আগে শেষ শুক্রবার, অন্যান্য শুক্রবারের তুলনায় আজকে ভিড় কিছুটা কম। যারা ঢাকাতে ঈদ পালন করবে শুধুমাত্র তারাই আসলে এই বাজার করতে আসছে। আমি এই কথা বলতে বলতে এই মুহূর্তে চিত্র যদি দেখাই, রাজধানীর কারণ বাজারে আছি। আসলে যে ঈদ উল আজহা, কোরবানি ঈদ, এই ঈদের বাজারে পরিস্থিতিটাও ভিন্ন থাকে। অর্থাৎ বাজারে কিন্তু আসলে ঈদ কেন্দ্রিক যে উপকরণগুলো সেগুলো বিক্রিটা বেশি। অর্থাৎ গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, তেল, চিনি, লাচ্ছি সেমাই, সাধারণ সেমাই, এই ধরনের খাবারের উপকরণগুলো বিক্রিও বেশি, সরবরাহ বেশি এবং ক্রেতাদের অভিযোগও বেশি। আমি যদি একটু বলা হয়, সেক্ষেত্রে এলাচের দাম গত এক সপ্তাহ ব্যবধানে সরকারি সংস্থা টিসিবি হিসাবে বলছে 4% বেড়েছে, জিরের দাম বেড়েছে 3%। এছাড়া এর পাশাপাশি রসুনের দামও কিন্তু প্রায় 6 ভাগ, অর্থাৎ 7 দিনের ব্যবধানে বেড়েছে। আমরা যদি এর আগের ঈদের সময় বাজারগুলো লক্ষ্য করি, দেখবো যে শুধুমাত্র উৎসব কেন্দ্রিক হলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু এই বাড়তি মুনাফা করছেন বলে অভিযোগ এখানে যারা বাজার করতে আসে তাদেরকে। এর পাশাপাশি মাছের দামটা গত সপ্তাহের তুলনায় কমেছে, যেহেতু চাহিদাটা কম। সব কিন্তু গরু, খাসি, এই কোরবানিতে এই ধরনের মাংসের চাহিদা বেশি এবং অন্যান্য চাহিদা কম থাকে বলে দামটা কমায়। এবং ব্রয়লার মুরগি, সোনালী মুরগি দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় কমেছে। আমি যদি আরেকটু নির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে সেমাইয়ের বাজারে কিন্তু খুব জমজমাট, বিভিন্ন ব্র্যান্ডের সেমাই বিক্রি হচ্ছে। সেটা কিন্তু সর্বনিম্ন 50 টাকা থেকে সর্বোচ্চ 1500 টাকা প্যাকেট যে লাচ্ছি সেমাই, সেগুলো কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি সালাতের উপকরণ অর্থাৎ টমেটো, শসা, গাজর, লেবু, সবজির বাজারটা সব স্বাভাবিক থাকলেও এই সালাতের উপকরণের দামটা কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি, যেহেতু অর্থাৎ উৎসব কেন্দ্রিক যেই ধরনের খাদ্যপণ্য চাহিদা বাড়ে, সেই ধরনের খাদ্যপণ্যের চাহিদাও বেশি, সরবরাহ বেশি এবং বাজারের থেকে অতি মুনাফা বা বাড়তির দাম গোনাটাও প্রবণতা বেশি। মূলত এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সবশেষ। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।